আমেরিকা ইসরায়েলের হামলার সময় ইরানের পাশে জোরালোভাবে ছিল না বন্ধু রাষ্ট্র রাশিয়া ও চীন, কোন স্বার্থে? এটি কি বেইমানি? 120 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। পাকিস্তানে বেড়ে চলেছে মৃত্যু, পানির নিচে ভারতের আজমির। পশ্চিমবঙ্গে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর প্রচারণা, এবার কি মমতার দুর্গে ফাটল ধরাতে পারবেন মোদি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর ভয়াবহ হামলা চালায়, তখন চীন ও রাশিয়া পাশে দাঁড়ায়নি। এমনকি বেইজিং বা মস্কো থেকে আসেনি সামরিক কিংবা কূটনৈতিক কোনো কার্যকর প্রতিক্রিয়া। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ইরানের আশা ছিল মিত্র রাষ্ট্রগুলো অন্তত রাজনৈতিকভাবে জোরালো অবস্থান নেবে, কিন্তু ব্রিক্স ও এসসিও সম্মেলনে কেবল উদ্বেগ প্রকাশে সীমাবদ্ধ থেকেছে তারা। প্রশ্ন উঠেছে, কেন তারা চুপ ছিল? এই নীরবতা কি প্রমাণ করে চীন ও রাশিয়ার বন্ধুত্ব কেবলই স্বার্থ নির্ভর? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালাচ্ছিল, তখন নীরব অবস্থান নিয়েছিল তেহরানের সবচেয়ে প্রভাবশালী দুই মিত্র চীন ও রাশিয়া। চীনের তিয়ানজিন শহরে সাম্প্রতিক এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, আঞ্চলিক জোটগুলোর উচিত ছিল যৌথভাবে মার্কিন আগ্রাসনের জবাব দেয়া। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা আক্রান্ত হওয়ার ঘটনায় পাল্টা জবাব দেবে পুরনো মিত্ররা। তেহরান এমন আশা করলেও বাস্তবে সেরকম কিছু ঘটেনি। এর ফলে চীন রাশিয়ার সঙ্গে ইরানের বন্ধুত্বের গভীরতা নিয়ে দেখা দিয়েছে নানা রকম সন্দেহ। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক রাজনীতিতে তেহরান কি পাবে মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলমান থাকলেও ইরানের পক্ষ নিয়ে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি চীন, বরং কৌশলে নিষ্ক্রিয় অবস্থান বজায় রেখেছে দেশটি। সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনেও ইরানের বিরুদ্ধে হামলার ঘটনায় শুধু উদ্বেগ জানানো হয়েছে, কোনোভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করা হয়নি। ওয়াশিংটন ও তেল আবিবের নামও বলা হয়নি কোথাও। যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেছে চীন, তবে কার্যত ইরানকে রক্ষা করতে এগিয়ে আসেনি বেইজিং। বিশেষজ্ঞ মতে এর মধ্য দিয়ে চীন স্পষ্ট করে দিচ্ছে, অন্যের সংঘাতে নিজেকে জড়াতে চায় না দেশটি। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক অনেকাংশে অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ। ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল কেনে চীন। এই ব্যবসার মাধ্যমে 2024 সালে প্রায় $40 বিলিয়ন মুনাফা অর্জন করেছে তেহরান। পারস্পরিক বাণিজ্য চলমান থাকলেও চীন ইরানের মাঝে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। এমনকি রাশিয়াকেও সরাসরি বড় অস্ত্র দেয়নি চীন, বরং জ্বালানি কিনে ও রিনিউয়েবল এনার্জি দিয়ে মস্কোর সামরিক শক্তি বজায় রাখতে সাহায্য করেছে দেশটি। একইভাবে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পণ্য সরবরাহ করলেও দেয়নি উল্লেখযোগ্য কোনো অস্ত্রের চালান। ইসরায়েল ও ইরানের সর্বশেষ সংঘাত একথা পরিষ্কার করে দিয়েছে, চীন ও রাশিয়া ইরানের মিত্র হলেও নিজেদের স্বার্থকেই বড় করে দেখছে দেশ দুটো। বিশ্লেষকরা বলছেন, ইরান যতই চীনের দিকে ঝুঁকুক, বেইজিংয়ের মূল চাহিদা হল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বাস্তবিক অর্থে কোনো সামরিক জোট নেই। পশ্চিমা বিরোধী অসন্তোষের দিক থেকে তাদের মধ্যে মিল থাকলেও এর উপর ভিত্তি করে শক্তিশালী কোনো জোট তৈরি সম্ভব না। ফলে আগামীতে ইরানের পেছনে দাঁড়িয়ে যুদ্ধে লড়বে চীন ও রাশিয়া, এমনটা ভাবার সুযোগ প্রায় নেই বললেই চলে। মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বিস্তারের বদলে যুক্তরাষ্ট্রের মোরলীপনার ফিরিস্তি তুলে ধরে নিজের ভাবমূর্তি গড়তে চাইছে চীন, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও দখলদারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কথা বলছে বেইজিং, তবে সরাসরি ইরানের পক্ষে সক্রিয় অবস্থানে আগ্রহী নয় দেশটি। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধরত থাকায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল জড়িত এমন কোনো সংঘাতে সরাসরি জড়াতে চায় না রাশিয়া। সব দিক বিবেচনায় বিশেষজ্ঞদের আশঙ্কা, পশ্চিমাদের বিরুদ্ধে আগামীতে ইরানকে একাই লড়তে হবে নিজের লড়াই। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। 120 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহর। পাকিস্তানের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 200-র কাছাকাছি। আর বন্যার প্রবল পানির নিচে ভারতের আজমির শহরের হাসপাতাল, ঘরবাড়ি সবকিছু। ডেস্ক রিপোর্টে এশিয়ার বিভিন্ন দেশের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন রিফাত জামান। এতটা ভয়াবহ বন্যা 120 বছরের ইতিহাসে কখনো দেখেনি দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা। প্রতি ঘন্টায় 78 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহর।
সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির হেমচুয়ান রাজ্য। এছাড়া ব্যাপক বন্যার পানির নিচে তলিয়ে গেছে সিওল এবং এর আশপাশের এলাকাগুলোর ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ সবকিছু। স্থানীয় এই বাসিন্দা জানালেন ৭৮ বছরের জীবনে এত বেশি বৃষ্টি দেখেননি তিনি। সব ফসল হারিয়ে উদ্বেগে দিন কাটছে তার। আমি আমার ৭৮ বছরের জীবনে এত বৃষ্টি দেখিনি। এই বছরের চাষাবাদ নষ্ট হয়ে গেছে। এই গ্রামাঞ্চলে কৃষিকাজই আমার একমাত্র কাজ। এই বছর যদি ফসল না হয় তাহলে ভবিষ্যতে বেঁচে থাকা আমার পক্ষে খুবই কঠিন হবে। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ এলাকায় ভূমিধস আর বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে অন্তত ৭,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছে কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জুনের শেষ দিক থেকে চলা বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত বন্যায় মারা গেছে ২০০-রও বেশি। কেবল দেশটির পাঞ্জাব প্রদেশেই শুক্রবার একদিনে প্রাণহানি হয়েছে ৬৩ জনের। সব মিলে পাঞ্জাবে বন্যায় মৃতের সংখ্যা ১০০-র বেশি, ক্ষতিগ্রস্ত ১,০০০-এরও বেশি ঘরবাড়ি। বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে দেশটির রাওয়ালপিন্ডি শহরের। এদিকে মুষলধারে চলা বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় ডুবে গেছে এশিয়ার আরেক দেশ ভারতের আজমির শহর। সেখানকার প্রধান দুটি হাসপাতাল সহ রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু এখন পানির নিচে। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। পরিস্থিতিকে খুবই নাজুক বললেন অধিবাসীরা। গেল ২৪ ঘন্টায় প্রায় ৮ থেকে ৯ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি খুবই নাজুক। এখানে যতবার বৃষ্টি হয় ততবারই যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্যার কারণে সরাতে না পেরে জলেই ভেসে গেছে অনেকের কোটি টাকার গাড়ি। और यहाँ घुटनों से भी ज्यादा पानी भरा हुआ है। हालात बहुत नाजुक है। रास्ता बिल्कुल ब्लॉक हो चुका है। गाड़ियों में पानी भर रहा है, गाड़ियाँ डूब रही है। वो एक पिकअप सामने डूबी हुई खड़ी है। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার খোদ মমতা ব্যানার্জির দুর্গে গিয়ে হানা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার অভিযান চালানোর সময় তিনি অভিযোগ করেন, তৃণমূল বাংলাভাষী অবৈধ অনুপ্রবেশকারীদের জাল নথি বানিয়ে দিয়ে প্রত্যক্ষভাবে সহায়তা করছে। এদিন মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভারতের নাগরিক নন এবং দেশে বেআইনিভাবে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্ন উঠেছে, এবার কি ধর্মের পাশাপাশি ভাষাকেও নির্বাচনে জয়ী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন নরেন্দ্র মোদী? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস দূরে। সব মিলিয়ে বড়জোর ১০ মাস। ফলে উত্তপ্ত রাজনৈতিক আবহে পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া শিবিরের প্রচারে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের দামামা বাজার আগেই বিজেপির হয়ে জনমত গঠনে মঞ্চে উঠে গর্জে উঠলেন তিনি। দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধনের পর এক রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস দেশের ও রাজ্যের সংস্কৃতির পক্ষে একটি বড় হুমকি হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে তৃণমূল সব সীমা অতিক্রম করেছে। এ সময় তিনি দাবি করেন, তৃণমূলের কার্যকলাপে স্পষ্ট যে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে ও অনুপ্রবেশে উৎসাহ যোগাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূলের সহযোগিতায় অনুপ্রবেশকারীদের জাল নথিপত্র বানিয়ে দেওয়া হচ্ছে এবং যারা দেশের সংবিধান ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে তৃণমূল তাদের পাশে দাঁড়িয়েছে। এ সময় নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভারতের নাগরিক নন এবং অবৈধভাবে দেশে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সংবিধানের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, বিজেপি এবং বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলাভাষীদের সম্মান রক্ষা করে চলেছে। বাংলাভাষীদের আত্মসম্মান ও গৌরবের প্রতি বিজেপির শ্রদ্ধা রয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় মোদী প্রতিশ্রুতি দেন, বাংলাভাষীদের আত্মমর্যাদার সাথে যুক্ত কোনো ষড়যন্ত্রকেই বিজেপি সফল হতে দেবে না। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় পদযাত্রা করেন।
সেই কর্মসূচিতে তিনি অভিযোগ তোলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেউ বাংলা ভাষায় কথা বললে তাদের আটক করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি বাংলাভাষী বিরোধী একটি দল, ফলে তারা বাংলার শ্রমিকদের নানাভাবে হয়রানি করছে। এ সময় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে তিনি এই বিষয়গুলোকে একটি বড় ইস্যু আকারে তুলে ধরবেন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে এই অভিযোগের প্রতিক্রিয়া জানান। তিনি রাজ্যের মানুষের ভেতর যে আতঙ্ক তৈরি হয়েছে তা দূর করার আশ্বাস দেন। মোদী বলেন, এটা মনে রাখা জরুরি যে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার কাজটা বিজেপি করেছে। নরেন্দ্র মোদী দাবি করেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসন থাকলে শিল্পে বিনিয়োগ করা সম্ভব নয়। তার মতে, মুর্শিদাবাদের মতো এলাকায় দাঙ্গার ঘটনা ঘটে, সেখানে সামান্য ইস্যুকেও বড় সংঘাতে পরিণত করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও ন্যায় বিচারের অভাবে সেখানে কেউ বিনিয়োগ করতে সাহস পায় না বলে অভিযোগ করেন তিনি। মোদী আরও বলেন, যেখানে সাধারণ মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত থাকে না, সেখানে বিনিয়োগকারীদের ভেতরও অনিশ্চয়তা তৈরি হয়। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের যে সম্ভাবনা রয়েছে তাতে আন্তর্জাতিক বিনিয়োগ আসতে পারত, তবে রাজ্যে জবরদস্তি টাকা আদায়, ব্যবসায়ীদের ভয় দেখানো ও কাজ বন্ধ করে দেওয়ার হুমকির কারণে বিনিয়োগকারীরা আসতে চান না। ইফাত জাহান, বাংলাভিশন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সংবাদ মাধ্যমটির কাছে $10 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করেছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মিডিয়া মোগল খ্যাত রবার্ট মার্কডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নারী নিপীড়নে অভিযুক্ত কুখ্যাত ধনকুবের জেফ্রি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল। এই প্রতিবেদন প্রকাশের পরই যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ট্রাম্প এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং মানহানিকর। জেফ্রি এপস্টেইন 2019 সালে যৌন নিপীড়নের অভিযোগে বিচার চলাকালে নিউ ইয়র্কের একটি জেলে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক নারীদের পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে সরবরাহ করার অভিযোগ ছিল। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।